দোস্তরা, জিন্দেগি কখনো কারো পরীক্ষা নিতে পারে, আর কখনো কারো গল্প বদলে দিতে পারে। এটাই গল্প অর্জুন আর মায়ার, যারা ইলাহাবাদের ছোট একটা মহল্লায় থাকত। অর্জুন ২ বছর আগে তার পরিবারের জন্য বড় স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল, যাতে উপার্জন করে ফিরে এসে মায়া আর তার সন্তানকে একটা ভালো জীবন দিতে পারে। কিন্তু ভাগ্যের কাছে অন্য কিছু মঞ্জুর ছিল। দোস্তরা, ২ বছর পার হয়ে গেল, আর একদিন যখন অর্জুন হঠাৎ ভারত ফিরল, তখন ইলাহাবাদ থেকে প্রয়াগরাজ যাওয়ার ট্রেনে সে এমন একটা জিনিস দেখল যা তার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিল। ডিব্বার মাঝখানে ছেঁড়া কাপড়ে কোনো মহিলা হাত পেতে ভিক্ষা করছিল, আর যখন সে মুখ ফিরিয়ে অর্জুনের দিকে তাকাল, তখন সেই মুখ অন্য কারো নয়, বরং তার নিজের স্ত্রী মায়ার ছিল। অর্জুন যেই তার সামনে দাঁড়াল, মায়ার চোখ ভরে এলো, আর সে সেখানেই কাঁদতে লাগল। তার চোখে শুধু ব্যথা ছিল, আর সেই ২ বছরের গল্প ছিল যা সে একা কাটিয়েছে। অর্জুন বুঝতে পারছিল না যে তার স্ত্রী কেন ভিক্ষা করছে, আর তার পেটের সন্তান কার, আর তার সাথে এত বড় পরিস্থিতি কিভাবে হলো। আর দোস্তরা, এখান থেকেই শুরু হয় এমন একটা গল্প যা হৃদয় ভেঙে দেবে, চোখ ভিজিয়ে দেবে, আর সম্পর্কের সত্যতা সামনে রেখে দেবে। দোস্তরা, আরও গল্প শুরু করার আগে যদি আপনারা সবাই আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা সবাই এমনই ইমোশনাল গল্প পেতে থাকবেন। ইলাহাবাদের সকালগুলো সবসময় শান্ত আর নরম ছিল, আর সেই শান্ত গলিগুলোতে একটা ছোট ভাড়ার বাড়ি দাঁড়িয়েছিল, যার ভিতরে সুখের একটা ছোট সংসার বাস করত। সেই সংসারের নাম ছিল অর্জুন আর মায়া, যাদের গল্প কোনো পুরনো প্রেমের গানের মতো মিষ্টি ছিল, যা ধীর সুরে বাজত আর হৃদয়কে এক অদ্ভুত উষ্ণতা দিত। অর্জুন এক সরল স্বভাবের যুবক ছিল, যার চোখে সবসময় ভবিষ্যতের চমক থাকত। আর মায়া এক শান্ত আর হাসি খুশি মেয়ে ছিল, যার হাসি অর্জুনের ক্লান্ত দিনগুলোকেও আলোকিত করে দিত। দুজনের দিয়ে এখনও বেশি সময় হয়নি, কিন্তু তাদের মধ্যে বোঝাপড়া আর আপনত্ব এমন ছিল যেন বছরের পর বছর একে অপরের সাথে জীবন ভাগ করে নিচ্ছে। বাড়ি খুব বড় ছিল না, কিন্তু তার প্রতিটি কোণে ভালোবাসার গন্ধ ছিল। সকালে মায়া যখন রান্নাঘরে যেত, তখন বাসনের হালকা ঝনঝনানিও অর্জুনকে আপনত্বের অনুভূতি দিত। আর অর্জুন যখন অফিস যাওয়ার আগে তার কপালে হালকা চুম্বন দিয়ে যেত, তখন মায়ার মুখে সারা দিনের জন্য হাসি চলে আসত। কখনো কখনো সন্ধ্যায় দুজনে ছাদে বসে দূরে গঙ্গার তীর দেখত, যেখানে হালকা হাওয়া বইত আর নীল আকাশে পাখির ঝাঁক উঠতে দেখা যেত। সেই মুহূর্তগুলোতে দুজনের ভবিষ্যৎ কোনো চকচকে স্বপ্নের মতো লাগত। অর্জুন প্রায় বলতো যে একদিন সে মায়ার জন্য একটা বড় বাড়ি কিনবে, যেখানে তার প্রতীকী ইচ্ছা পূরণ হবে। কিন্তু মায়ার কোনো বড় বাড়ির চাহিদা ছিল না। তার কাছে তার সবচেয়ে বড় সুখ ছিল অর্জুন। তার মনে হতো যদি অর্জুন তার সাথে থাকে, তাহলে দুনিয়ায় এমন কিছু নেই যার অভাব সে অনুভব করতে পারে। সে অর্জুনের জন্য রান্না করতে করতে গুনগুনাত, আর অর্জুন অফিস থেকে ফিরে দরজা খুলতেই সেই গুনগুনানি শুনে বুঝতে পারত যে বাড়ির সুগন্ধ আজ আরও মিষ্টি। সময় এভাবেই বয়ে চলল, আর একদিন সেই মুহূর্ত এলো যার অপেক্ষায় প্রতিটি দম্পতি থাকে। মায়া অর্জুনকে বলল যে তাদের ঘরে একটা নতুন মেহমান আসতে চলেছে। প্রথমে অর্জুনের মনে হলো যে সে হয়তো মজা করছে, কিন্তু যখন সে মায়ার চোখে চমক দেখল, তখন তার নিজের হৃদয় যেন ধুকপুকানি ভুলে গেল। সে আনন্দে ভরে গেল, তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, আর সে মায়াকে তার বাহুতে জড়িয়ে নিল। আর দুনিয়া যেন সেই এক মুহূর্তে থেমে গেল। অর্জুনের তো যেন পায়ের নিচে মাটি ছিল না, কারণ সে সবসময় চেয়েছে যে তাদের ছোট সংসারে একটা সুন্দর সন্তান আসুক, যে তাদের জীবনকে পূর্ণ করে দেবে। এর পরের দিনগুলোতে বাড়িতে এক আলাদা রৌনক থাকতে লাগল। মায়া সারাদিন সন্তানের নাম ভাবতে থাকত, আর অর্জুন অফিস থেকে ফিরে সন্তানের কাপড়, খেলনা আর প্রয়োজনীয় জিনিস দেখতে বাইরে চলে যেত। কখনো দুজনে বাজারে যেত, ছোট ছোট কাপড় দেখত, আর ভাবত যে সেই ছোট সন্তান এগুলো পরে কতটা সুন্দর লাগবে। মায়ের মুখ গর্ভের কারণে একটু ক্লান্ত লাগতে লাগল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত চমক এসে গিয়েছিল। প্রতিটি মায়ের মুখে আসা সেই চমক যা তাকে আরও পবিত্র করে দেয়। অর্জুন প্রতি রাতে তার পাশে বসে তার সাথে কথা বলত, তাকে জিজ্ঞাসা করত যে আজ সন্তান প্রথমবার কিভাবে হালকা নড়াচড়া করল, বা মায়াকে কি খেতে ইচ্ছে করছে। সে কখনো রাতের বেলা তার জন্য মিষ্টি নিয়ে আসত, তো কখনো তার পছন্দের আলুর পরোটা বানাত। তাদের ভালোবাসা যেন প্রতিদিন আরও গাঢ় হচ্ছিল, আর এলাহাবাদের গলিগুলো দিয়ে বয়ে যাওয়া হাওয়া যেন তাদের জীবনের এই নতুন অধ্যায়কে আশীর্বাদ করছিল।
অর্জুনের মন তার আগত সন্তানের জন্য নতুন নতুন স্বপ্নে ভরে উঠল। সে প্রায়ই বলত যে সে ছেলে হোক বা মেয়ে তাকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বানাবে। আর মায়া প্রতিবার তার কথা শুনে শুধু হাসত, কারণ তার কাছে অর্জুনের সুখী সবচেয়ে বড় কথা ছিল। রাতগুলো লম্বা হয়ে গিয়েছিল, আর দিনগুলো যেন ধীরে বয়ে যাচ্ছিল। মায়া অনেকবার ভাবত যে এই জীবন কত সুন্দর, যেখানে সবকিছু শান্ত, সবকিছু নিরাপদ, আর সবকিছু অর্জুনের সাথে যুক্ত। তার মনে হতো যে যতক্ষণ অর্জুন তার সাথে আছে ততক্ষণ তার জীবনে কোনো ধরনের ঝড় আসতেই পারে না। কিন্তু মানুষ কি জানে যে ভাগ্য কখন তার পথ বদলায়? কারণ জীবন কখনো সেই দিকে যায় না যেদিকে আমরা তাকে নিয়ে যেতে চাই। এই আসন্ন ঝড়ের আভাস তাদের ততক্ষণ পর্যন্ত ছিল না। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। গর্ভের সপ্তম মাসে মায়া একটু দুর্বল থাকতে লাগল, কিন্তু অর্জুন সবসময় তার প্রতিটি পদক্ষেপে পাশে দাঁড়িয়ে থাকত। সে কখনো অফিস যেত না যখন তার মনে হতো মায়া অস্বস্তিতে আছে, আর সে তার পাশে বসে থাকত, তার হাত ধরে তাকে ভরসা দিত যে সব ঠিক হবে, যে কিছু হলেও সে সবসময় তার সাথে থাকবে। মায়ার হৃদয় অর্জুনের জন্য আরও ভরে উঠল। সে ভাবত যে দুনিয়ায় যদি কেউ সত্যিকারের হৃদয় থেকে ভালোবাসে তাহলে সে অর্জুনের মতোই হবে। দুনিয়ায় দম্পতি হাজারো আছে, কিন্তু অর্জুন আর মায়ার গল্প সেই হাজারো থেকে আলাদা ছিল। কারণ তাদের গল্পে কোনো দেখানো ছিল না, কোনো মিথ্যে ছিল না, শুধু সরলতা ছিল, শুধু বিশ্বাস ছিল, আর শুধু ভালোবাসা খেলা ছিল। আর এসবের মাঝে একটা নতুন জীবন জন্ম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা তাদের দুনিয়া বদলে দেবে। সময় নিজে নিজে চলছিল, আর মায়ার গর্ভ নবম মাসের শেষ দিনগুলোতে পৌঁছে গিয়েছিল। বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা আর উৎসাহ দুটোই একসাথে ভরা ছিল। অর্জুনের রাতগুলো এখন আরও লম্বা হয়ে যেত, কারণ তার মনে হতো যে কোনো মুহূর্তে সেই ডাক আসতে পারে। যে কোনো মুহূর্তে সেই ছোট নরম মুখ এই দুনিয়ায় আসবে, আর সে সেই সন্তানকে প্রথমবার তার বাহুতে নেওয়ার অপেক্ষা নিজের থেকেও বেশি মায়ার চোখে দেখতে পেত। এর মাঝে মায়ার শারীরিক অবস্থা আগের থেকে আরও নাজুক হয়ে গিয়েছিল। সে প্রতিটি পদক্ষেপে অর্জুনকে তার পাশে অনুভব করত, আর তাকে এই ভরসা থাকত যে অর্জুন তাকে একা ছেড়ে যাবে না। এক রাতে মায়ার হঠাৎ চিৎকারে অর্জুন উঠে বসল। রাতের নিস্তব্ধতা যেন এক মুহূর্তে ভেঙে গেল। মায়া ব্যথায় কাঁপছিল, আর তার চোখে এত গভীর ব্যথা ছিল যে অর্জুনের হৃদয় এক মুহূর্তের জন্য ধুকপুকানি ভুলে গেল। সে তৎক্ষণাৎ তাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে গেল। পথে অটোর শব্দ দূর তক গুঞ্জরিত হতে থাকল, আর অর্জুনের অস্থিরতা বুকে পাথরের মতো ধুকপুকাচ্ছিল। হাসপাতালের আলো তীব্র ছিল, আর ডাক্তারদের কণ্ঠস্বর তীব্র চলছিল, আর অর্জুনকে বাইরে আটকে দেওয়া হলো। তার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, আর তার চোখ সেই দরজার দিকে, যার পিছনে তার পুরো দুনিয়া দুটো জীবনের মাঝে ঝুলছিল। ঘণ্টাগুলো যেন বছরের মতো কাটছিল, যখন অবশেষে সেই দরজা খুলল আর ডাক্তার বাইরে এলো। ডাক্তারের হাসি দেখে অর্জুনের শ্বাস ফিরে এলো, আর ডাক্তার বলল যে মায়া একটা সুন্দর ছেলের জন্ম দিয়েছে। অর্জুন শুনে কেঁদে ফেলল। তার চোখে আনন্দ আর স্বস্তি দুটোই ছিল। সে ভিতরে গেল আর মায়াকে দেখল যে ক্লান্তিতে ভেঙে পড়েছে, কিন্তু মুখে এমন এক পবিত্র শান্তি ছিল যা শুধু মা হওয়ার পর আসে। তার বুকে সেই ছোট গোলাপি সন্তান ঘুমিয়েছিল। শরীরে হালকা উষ্ণতা, আর মুখে সেই মাসুমিয়ত ছিল যার কল্পনা অর্জুন স্বপ্নে অনেকবার করেছে। ছেলেকে প্রথমবার কোলে নেওয়ায় অর্জুনের মনে হলো যেন তার পুরো জীবন তার হাতে এসে গেছে, যেন প্রতিটি সংগ্রাম, প্রতিটি সমস্যা, প্রতিটি ভারীপোনা সেই ছোট মুখের হাসির সামনে অর্থহীন হয়ে গেছে। সে সন্তানের কপালে হালকা চুম্বন দিল, আর মায়ার চোখ ভিজে গেল। অর্জুন ধীরে বলল যে এখন তাকে আরও পরিশ্রম করতে হবে, যাতে সে তার ছেলেকে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বানাতে পারে। মায়া চুপচাপ তাকে দেখতে থাকল, কারণ তার সুখও অর্জুনের সুখেই ছিল। কয়েক সপ্তাহ পর যখন মায়া আর সন্তান বাড়ি ফিরল, তখন বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। আগে যে ঘর শান্ত ছিল, এখন সেই ঘরে সন্তানের হালকা কান্নার শব্দ কোনো ভজনের মতো লাগত। অর্জুন কাজ থেকে ফিরে সন্তানকে কোলে নেওয়ার জন্য ব্যাকুল থাকত, আর তার মনে হতো যে সে এই ছোট হাত ধরে পুরো দুনিয়া জয় করতে পারবে। কিন্তু সন্তানের জন্ম শুধু সুখের বার্তা নিয়ে আসে না, সে তার সাথে কিছু দায়িত্বও নিয়ে আসে। আর সেই দায়িত্বগুলো অর্জুনের জীবনে ধীরে ধীরে তার ওজন দেখাতে লাগল। ইলাহাবাদের মতো শহরে চাকরি খুঁজে পাওয়া সহজ ছিল না।
অর্জুনের পুরনো চাকরিতে এখন তত বেতন বাড়েনি যতটা মায়া আর সন্তানের খরচের জন্য দরকার ছিল। দুধের খরচ, ওষুধের খরচ, বাড়ির ভাড়া আর তার উপর মায়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে দুর্বল হতে লাগল। সে সন্তান সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যেত, আর অর্জুন বুঝতে পারছিল না যে সে একা মানুষ হয়ে দুই জায়গায় নিজেকে পুরোপুরি কিভাবে দিতে পারবে। অর্জুনের রাতগুলো আগের থেকেও আরও ভারী হতে লাগল। সে সন্তানের কান্না শুনে উঠে পড়ত, মায়াকে জল দিত, নিজেও অনেকবার ক্লান্তিতে চূর্ণ হয়ে যেত। কিন্তু তার ভিতরে সেই পিতার সাহস ছিল, যা বলতো যে তাকে হার মানতে নেই, তাকে সংগ্রাম করতে হবে যাতে তার পরিবার নিরাপদ থাকে। তবুও মাসের শেষ সপ্তাহ এলে তার কাছে টাকা খুব কম বাকি থাকত। অনেকবার তাকে ভাবতে হতো যে বাড়িতে গ্যাস ভরাবে নাকি সন্তানের ওষুধ আনবে। আর এমন ছোট ছোট বাধ্যবাধকতা বড় হয়ে উঠল। মায়া প্রায়ই রাতে চুপচাপ সন্তানকে শুইয়ে ভাবত যে কাশ সেও কোনো কাজ করতে পারত, যাতে ওজনের বোঝা কম হতো। কিন্তু তার শরীর এখনও শক্তিশালী হয়নি, সন্তানও ছোট ছিল, আর বাড়িতে তাকে রেখে যাওয়া সম্ভব ছিল না। তাই সে শুধু চুপচাপ তার ভিতরের চিন্তাকে গিলে নিত আর হেসে অর্জুনকে বলতো যে সব ঠিক আছে। অর্জুন জানত যে সব ঠিক নেই, কিন্তু সেও কি করতে পারত যখন দুনিয়ার সামনে দাঁড়ানোর জন্য তার কাছে শুধু দুটো হাত আর চারদিক থেকে দায়িত্বের পাহাড় তার উপর ভেঙে পড়ছিল। দিনগুলো কাটতে লাগল, আর অর্জুনের বোঝা পড়তে লাগল যে যদি এভাবে চলতে থাকে তাহলে শুধু তার পরিবার কষ্টে পড়বে না, বরং তার নিজের অস্তিত্বও ভেঙে পড়তে শুরু করবে। সে রাতে বসে ভাবত যে তাকে কি করা উচিত। আর তারপর একদিন তার অফিসের এক সহকর্মী তাকে বলল যে বিদেশে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। আজ কঠিন হবে, কিন্তু বেতন ভালো হবে, আর সে একসাথে বড় অঙ্কের টাকা বাড়ি পাঠাতে পারবে। এটা শুনে অর্জুনের মনে এক আশার আলো জ্বলে উঠল। কিন্তু সেই আশার সাথে এক ভয়ের ছাড়াও এলো, কারণ বিদেশ যাওয়ার অর্থ ছিল মায়া আর সন্তানকে ছেড়ে যাওয়া। সেই রাতে অর্জুন দেরি করে বাড়ি এলো। মায়া সন্তানকে শুইয়ে বসেছিল, আর তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু হাসিও ছিল। অর্জুন ধীরে তার পাশে বসে পুরো কথা বলল। মায়া শুনে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার হৃদয় ভেঙে গেল, কারণ সে জানত যে বিদেশ যাওয়ার অর্থ মাসের পর মাস দূরত্ব, হয়তো বছরের পর বছর দূরত্ব, আর জানি না কতদিন একা কাটাতে হবে। সে সন্তানকে দেখল। তারপর অর্জুনের চোখে দেখল, আর ভিতর থেকে উঠে আসা সব চিন্তা আর ভয়কে গিলে শুধু এটুকু বলল যে যদি এটা আমাদের ভবিষ্যতের জন্য দরকারি হয় তাহলে তুমি যাও, আমি সামলে নেব। অর্জুনের হাত মায়ার হাতে কাঁপতে লাগল, কারণ সে অনুভব করতে পারছিল যে মায়া বাইরে থেকে যতটা শক্তিশালী দেখাচ্ছে, ভিতরে থেকে ততটাই ভেঙে পড়েছে। কিন্তু এটাই জীবন, সুখ আর ব্যথার মাঝে একটা সেতুর মতো থাকে, যা প্রতিটি পরিবার তাদের অংশের বাধ্যবাধকতা নিয়ে পার হয়। আর এখন অর্জুন আর মায়াও সেই সেতুর ওপর দাঁড়িয়েছিল। তাদের চোখে স্বপ্নের বোঝা ছিল, আর কাঁধে দায়িত্বের ওজন, আর আগত দিনগুলোতে এই ওজন আরও বাড়তে চলেছে। অর্জুনের বিদেশ যাওয়ার সিদ্ধান্ত, যা শুনে মায়া বাইরে থেকে নিজেকে যতটা শান্ত দেখিয়েছে, ভিতরে সে ততটাই ছড়িয়ে পড়েছে। সে রাতে সন্তানকে বুকে জড়িয়ে রেখেছিল, আর তার মনে একটাই প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল যে এত লম্বা সময় অর্জুন ছাড়া সে কিভাবে থাকবে। কিন্তু যখন সে সন্তানের মাসুম মুখ দেখল, তখন তার মনে হল যে এসব অর্জুনের বাধ্যবাধকতা, আর এই পদক্ষেপই তাদের ভবিষ্যৎকে সামলাবে। তাই সে তার সব ভয়কে হৃদয়ের সবচেয়ে গভীর অংশে বন্ধ করে দিল, আর বাইরে শুধু সেই সাহস দেখালো যা অর্জুনকে এগিয়ে যাওয়ার জন্য দরকার ছিল। অর্জুনও ভেঙে পড়ছিল। সে চায়নি যে সে তার স্ত্রী আর সন্তানকে ছেড়ে এত দূরে যাক, কিন্তু যখন সে তাদের খাওয়া, ওষুধ আর খরচ দেখত, তখন তার মনে হতো যে যদি এখন কিছু বড় না করে তাহলে হয়তো একদিন পরিস্থিতি তাদের ভেঙে দেবে। তাই সে পাসপোর্ট আর ভিসার প্রক্রিয়া শুরু করে দিল। প্রতিটি কাগজের সাথে তার হৃদয় আরও ভারী হয়ে উঠল। প্রতিটি স্বাক্ষরের সাথে তার মনে হতো যেন সে তার পরিবার থেকে আরও কয়েক পা দূরে সরে যাচ্ছে। আর প্রতিদিন তার মনে এই ভয় বাড়তে লাগল যে মায়া তার ছাড়া কিভাবে সামলাবে, আর সন্তান ধীরে ধীরে বড় হবে তো কি সে তাকে চিনতেও পারবে। অবশেষে সেই দিন এলো যখন অর্জুনকে ফ্লাইট ধরতে হবে। সকালের সময় ছিল, আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন ছিল, রাস্তাগুলো শান্ত ছিল। মায়া অর্জুনের ব্যাগ দরজার কাছে রেখে চুপচাপ দাঁড়িয়েছিল। তার হৃদয় যেন গলায় আটকে গিয়েছিল। অর্জুন সন্তানকে কোলে নিয়ে শেষবার তার মাথার গন্ধ অনুভব করছিল। তার মনে হচ্ছিল যে এই মুহূর্ত কখনো শেষ না হোক, কিন্তু জীবন কখনো কারো অপেক্ষা করে না। মায়া তার দুপাট্টা শক্ত করে ধরল আর অর্জুনকে দেখতে থাকল। তার চোখ ভিজে গিয়েছিল,
কিন্তু সে একটি চোখের জলও ফেলতে দিল না, কারণ সে জানত যে যদি সে কাঁদতে শুরু করে তাহলে অর্জুনের যাওয়া অসম্ভব হয়ে যাবে। স্টেশন পর্যন্ত যাওয়ার সময় অর্জুনের পদক্ষেপ ভারী ছিল। মায়া তার সাথে ছিল, কিন্তু নিজের শ্বাস পর্যন্ত সামলাতে পারছিল না। অর্জুন বারবার পিছনে ফিরে তাকে দেখত, আর মায়া প্রতিবার হৃদয়কে শক্ত করে নিত। যখন ট্রেন চলতে শুরু করল, তখন অর্জুন তার হাত ধরে হালকা চাপ দিল, যেন এটা বলছে যে সে শীঘ্রই ফিরবে। মায়া আঙুলের চাপে তার বাধ্যবাধকতা আর ভালোবাসা দুটোই অনুভব করল, আর ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল। প্ল্যাটফর্ম পিছনে ছেড়ে যেতে লাগল, আর অর্জুনের চোখে মায়ার সেই চোখ বেঁধে গেল যা তাকে আটকাতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। অর্জুন বিদেশ পৌঁছে গেল, আর সেখানকার দুনিয়া পুরোপুরি আলাদা ছিল। তীব্র আলো, তীব্র মেশিন, লম্বা শিফট, ঠান্ডা হাওয়া আর সেই একাকিত্ব যা মানুষকে ভিতর থেকে ভাপা করে দেয়। প্রথম কয়েক সপ্তাহে অর্জুন ফোন করত, আর মায়ার কণ্ঠ শুনতেই তার দিন পূর্ণ হয়ে যেত। সে জিজ্ঞাসা করত যে সন্তান কেমন আছে, মায়া খাচ্ছে কিনা, আর তাকে কোনো জিনিসের দরকার আছে কিনা। মায়া প্রতিবার বলত যে সব ঠিক আছে আর সে ভালোভাবে সামলাচ্ছে, কিন্তু সে তার ভিতরের ক্লান্তি, সমস্যা আর সেই রাতগুলোর কথা কখনো বলত না, যখন সন্তান কাঁদত আর সে একা ঘন্টার পর ঘন্টা তাকে চুপ করাত, যখন গ্যাস শেষ হয়ে যেত আর তাকে প্রতিবেশীর বাড়ি থেকে জল গরম করাতে হতো, বা যখন সে অসুস্থতার ভয়ে পুরো রাত জেগে থাকত। ধীরে ধীরে অর্জুনের কল কমতে লাগল। কাজের চাপ বেড়ে গিয়েছিল। অনেকবার তার কাছে ফোন করার সময় থাকত না। অনেকবার সে এত ক্লান্তিতে ভেঙে পড়ত যে ঘুমিয়ে পড়তেই সকালের অ্যালার্ম শুনতে পেত। মায়া ফোনের অপেক্ষায় থাকত, কিন্তু যখন কল আসত না, তখন সে নিজের হৃদয়কে বোঝাতে শুরু করত যে অর্জুন কাজে ব্যস্ত থাকবে, যে সে তাদের জন্য পরিশ্রম করছে, যে সে এমন মানুষ নয় যে তাদের ভুলে যাবে। কিন্তু তবুও তার হৃদয় কখনো কখনো দুর্বল হয়ে পড়ত, আর সে সন্তানকে বুকে জড়িয়ে চুপচাপ কাঁদত। কয়েক মাস পর অর্জুনের ফোন প্রায় বন্ধের মতো হয়ে গেল। সে মাসে শুধু একবার কল করত। মায়ের অবস্থা আগের থেকে আরও দুর্বল হতে লাগল, আর সন্তানও এখন ধীরে ধীরে বড় হচ্ছিল। তারও চাহিদা বাড়তে লাগল। দুধ, ওষুধ, খাবার আর কাপড় সবকিছু মঙ্গা হয়ে উঠল। অর্জুন টাকা পাঠানোর চেষ্টা করত, কিন্তু অনেকবার কাজ না পাওয়া বা কোম্পানির পেমেন্ট আটকে রাখার কারণে টাকা দেরিতে আসত। আর মায়া সেই দিনগুলোতে নিজের পেট খালি রেখে সন্তানকে আগে খাওয়াত। সে অনেকবার একই সময়ের খাবারকে 2 ভাগে ভাগ করে দিন কাটাত, কিন্তু অর্জুনকে কখনো বলত না, কারণ সে চাইত অর্জুন তার পরিশ্রমে আরও চিন্তিত না হয়। ধীরে ধীরে এই দূরত্ব এখন শুধু কিলোমিটারের ছিল না। এটা সেই আবেগের দূরত্ব হয়ে গেল যা বাধ্যবাধকতা থেকে জন্ম নেয়, কিন্তু ভুল বোঝাবুঝিতে বদলে যায়। অর্জুনের মনে হতো যে মায়া সামলে নেবে আর সে শক্তিশালী, আর মায়ার মনে হতো যে অর্জুন তাদের ভুলতে শুরু করেছে। কখনো কখনো তার মনে হতো যে হয়তো বিদেশের নতুন জীবন অর্জুনকে বদলে দিয়েছে, আর কখনো তার মনে হতো যে হয়তো সে নিজেই অর্জুনকে বোঝা বানিয়ে ফেলেছে, আর এই চিন্তা তাকে ভিতর থেকে ফাঁপা করছিল। রাতগুলো আরও লম্বা হয়ে গিয়েছিল, আর দিনগুলো ভারী। অর্জুন আর মায়া দুজনেই তাদের নিজ নিজ দুনিয়ায় ভেঙে পড়ছিল, কিন্তু দুজনেই একে অপরকে ভাঙার খবর দিতে চায়নি, কারণ দুজনেই তাদের নিজ নিজ উপায়ে এই সম্পর্ককে বাঁচাতে লেগেছিল। শুধু সময় এদের মাঝে ধীরে ধীরে একটা দেয়াল তৈরি করছিল, যার আভাস কারও ছিল না, আর এই দেয়াল আগত দিনগুলোতে তাদের জীবনকে এমন একদিকে নিয়ে যাবে যা দুজনেই কখনো ভাবেনি। সময় ধীরে ধীরে কেটে গেল, আর দেখতে দেখতে 1 বছর শেষ হয়ে গেল, কিন্তু সেই 1 বছর মায়াকে ভিতর থেকে এত ক্লান্ত করে দিয়েছে যে সে নিজেকে আয়নায় চিনতেও পারত না। সন্তানের লালন পালনের বোঝা, বাড়ির কাজকর্ম আর অর্জুন থেকে দূরে থাকার ব্যথা সবকিছু তার কাঁধে ছিল। সে প্রতি রাতে অর্জুনের ফোনের অপেক্ষায় থাকত, কিন্তু প্রতি রাতে তার ফোন চুপ থাকত, আর সে আবার নিজের হৃদয়কে বুঝিয়ে ঘুমিয়ে পড়ত যে হয়তো অর্জুন কাজে আটকে আছে, হয়তো তার সময় হয়নি। কিন্তু ভিতর থেকে সে জানত যে এটা শুধু সান্ত্বনা যা সে নিজেকে দিচ্ছে। তারপর একদিন এমন এলো যখন অর্জুনের তরফ থেকে হঠাৎ সব খবর বন্ধ হয়ে গেল। ফোন করা বন্ধ হয়ে গেল, হোয়াটসঅ্যাপে নীল টিক আসা বন্ধ হয়ে গেল, মেসেজ পাঠালে রিপ্লাই আসা বন্ধ হয়ে গেল। আর ধীরে ধীরে 2 মাস, 3 মাস, 6 মাস কেটে গেল, আর মায়ার ধীরে ধীরে মনে হতে লাগল যে অর্জুন হয়তো কোনো খুব বড় সমস্যায় পড়ে গেছে, বা সে তাদের ছেড়ে দিয়েছে। এই চিন্তা তার হৃদয়কে ছিঁড়ে ফেলত, কারণ অর্জুন এমন মানুষ ছিল না যে কাউকে ছেড়ে দেয়, কিন্তু পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর এই সন্দেহ মায়াকে ভিতর থেকে ভাঙছিল। টাকা আসাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আর এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো। আগে যেখানে একটু আধটু সাহায্য প্রতিবেশী থেকে পাওয়া যেত, এখন সেটাও শেষ হয়ে গেল, কারণ লোকেরা বলতে শুরু করল যে অর্জুন বিদেশ পালিয়ে গেছে আর এখন কখনো ফিরবে না।
লোকেরা মায়াকে দেখে ফিসফিস করত যে এই মহিলা এখনও আশা করে বসে আছে, যদিও তার স্বামী তাকে একা ছেড়ে নতুন জীবনযাপন করছে। এই কথাগুলো মায়াকে কাটত। কিন্তু সে চুপ থাকত, কারণ তার ভিতরে এক অদ্ভুত শেষ আশা এখনও ছিল যে অর্জুন ফিরবে। বাড়ির ভাড়া কয়েক মাস ধরে বাকি ছিল। বাড়িওয়ালা প্রতিদিন আসত আর দরজায় ধাক্কা দিয়ে টাকা দাবি করত। মায়া তার সামনে হাত জড়ত আর বলতো যে অর্জুনের টাকা এলেই সে ভাড়া দেবে, কিন্তু বাড়িওয়ালার এখন বিশ্বাস ছিল না। একদিন সে রাগে এসে বলল যে যদি আজ রাতের মধ্যে টাকা না পায় তাহলে সে তাদের বাড়ি থেকে বের করে দেবে। মায়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। আর সেই রাতে সে সন্তানকে বুকে জড়িয়ে কাঁদতে থাকল আর ভাবতে থাকল যে এখন সে কোথায় যাবে, কোন বাড়িতে আশ্রয় পাবে, কার কাছে গিয়ে সাহায্য চাইবে। সকাল হতে অনেক দেরি ছিল আর তার হৃদয়ে অন্ধকার আরও গভীর হচ্ছিল। পরের সকালে বাড়িওয়ালা আবার এলো আর কিছু না শুনে তাকে বাড়ি খালি করতে বলল। মায়া কিছু কাপড় আর সন্তানের ছোট জিনিস তুলে নিল আর বাড়ি থেকে বেরিয়ে এলো। সে রাস্তার মাঝে দাঁড়িয়েছিল আর তার হাতে কাপড়ের ছোট বান্ডিল ছিল। তার সন্তান তার কোলে ঘুমিয়েছিল আর তার নিজের চোখ থেকে অশ্রু অভিরাম বইছিল। তার মনে হচ্ছিল যে দুনিয়া তার পায়ের নিচ থেকে মাটি কেড়ে নিয়েছে আর সে কোথাওকার থাকল না। কয়েকদিন সে চেষ্টা করল যে কোথাও বাড়িতে কাজ পাওয়া যায়, কিন্তু প্রতিটি বাড়িতে লোকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, কারণ তার কাছে কোনো সুপারিশ ছিল না। আর মায়ার নাজুক অবস্থা দেখে লোকেরা ভাবত যে এক সন্তান সামলানো মহিলা ভালো কাজ করবে কি করে। ধীরে ধীরে তার কাছে খাওয়ার টাকাও শেষ হয়ে গেল, আর সে অনেকদিন নিজে ক্ষুধার্ত থেকে সন্তানকে বাকি ডাল জলে গুলে খাওয়ালো। কিন্তু সেটাও কতদিন চলবে? শরীরের তো একটা সীমা আছে। আর অবশেষে সেই দিন হয়ে এলো যখন তার কাছে খাওয়ার কিছুই বাকি ছিল না। তার পেটে এখন আরেকটা সন্তান বাড়ছিল, যার সম্পর্কে প্রথমে তার নিজেরও জানা ছিল না। দুর্বলতা, ক্লান্তি আর খাদ্যের অভাবে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগল। আর যখন তার জানা গেল যে সে আবার মা হতে চলেছে, তখন তার দুনিয়া আরও নড়ে উঠল। তার মনে হল যে হয়তো ভাগ্য তার সাথে কোনো খেলা খেলছে। আগেই সে তার প্রথম সন্তানকে ঠিকমতো সামলাতে পারছিল না, আর এখন দ্বিতীয় সন্তান কোনো সাহায্য ছাড়া দুনিয়ায় আসতে চলেছে। এই সব বাধ্যবাধকতার মাঝে একদিন মায়া তার ছোট সন্তানকে নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল। সে অস্থির ছিল, ভেঙে পড়েছে, আর দুর্ভাগ্যবশত তার কাছে কোনো পথ বাকি ছিল না। সে অনেকক্ষণ প্ল্যাটফর্মে বসে ভাবল যে এখন কি করবে। আর তারপর যখন সন্তান ক্ষুধায় কাঁদতে শুরু করল, তখন তার হৃদয় ফেটে গেল। আর বাধ্যবাধকতা মানুষকে কি করায় না। সেই বাধ্যবাধকতা মায়াকে সেখান থেকে তুলে ট্রেনের ডিব্বায় নিয়ে গেল, যেখানে সে প্রথমবার হাত পেতে খাবার চাইল, প্রথমবার কারো কাছে সাহায্য চাইল, আর প্রথমবার সে এই অনুভূতি পেল যে জীবন কখনো কখনো মানুষকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে নিজের মুখ দেখাও কঠিন হয়ে যায়। ধীরে ধীরে এটা তার বাধ্যবাধকতা হয়ে গেল। সে প্রতিদিন ট্রেনে ভিক্ষা করত, যাতে সন্তানকে 2 বেলার দুধ মিলতে পারে। তার চোখে লজ্জা ছিল, ব্যথা ছিল, আর সে প্রতিটি ডিব্বায় শুধু এই ভেবে প্রবেশ করত যে হয়তো আজ কেউ দয়া দেখাবে, হয়তো আজ তার সন্তানের পেট ভরবে। সে নিজে ক্ষুধার্ত থাকত, কিন্তু তার সন্তানের ক্ষুধা তাকে ভিতর থেকে কাটত। এর মাঝে অর্জুনের কোনো খোঁজ ছিল না, না ফোন, না বার্তা, না কোনো খবর। সে পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল, আর মায়ার দুনিয়া প্রতি কেটে যাওয়া দিনের সাথে অন্ধকার হয়ে যাচ্ছিল। লোকদের চোখে সে এক গরিব অসহায় মহিলা ছিল, কিন্তু তার ভিতরে এক স্ত্রীর ভাঙা হৃদয় আর এক মায়ের বাধ্যবাধকতাপূর্ণ সাহস লুকিয়েছিল। গল্প এখন সেই মোড়ে ছিল যেখানে ভাগ্য দুজনের পরীক্ষা নিতে চলেছে, আর আগে আসা সাক্ষাৎ তাদের জীবনের পথ সবসময়ের জন্য বদলে দেবে। ধীরে ধীরে ভিক্ষা করা মায়ার বাধ্যবাধকতা হয়ে গেল। সে প্রতি সকালে প্ল্যাটফর্মের ঠান্ডা হাওয়ায় তার সন্তানকে বুকে চেপে উঠত, আর তার ফোলা ক্লান্ত চোখে আকাশের দিকে তাকাত, যেন প্রতিদিন এই আশা নিয়ে আসত যে হয়তো আজকের সকাল আগের দিনগুলো থেকে একটু ভালো হবে। কিন্তু প্রতিদিন সেই পুরনো দুঃখ, সেই সংগ্রাম আর সেই ক্ষুধার সাথে শেষ হয়ে যেত। তার পায়ে এখন সেই দ্রুতচাল বাকি ছিল না, যা কখনো অর্জুনের সাথে বাজারের গলিতে হাসতে হাসতে ঘোরার সময় থাকত। তার কণ্ঠে সেই মিষ্টতা বাকি ছিল না, যা কখনো অর্জুনের নামের ডাকে দেখা যেত। তার মুখ এখন সবসময় ক্লান্তি আর ভয়ে ভরা থাকত, আর তার শরীর দুর্বলতায় কাঁপতে লাগল।
কিন্তু তবুও প্রতিদিন সে তার সন্তানের জন্য প্ল্যাটফর্মে পা রাখত। ট্রেনের শব্দ তার হৃদয়ে অদ্ভুত ভয়ে ভরে দিত। সে যখন কোনো ডিব্বায় উঠত তখন চোখ নিচু থাকত, কণ্ঠ খুব ধীর থাকত, আর শব্দ ভেঙে বেরোত। কেউ কিছু দিত, কেউ তাড়িয়ে দিত, কেউ তাচ্ছিল্যে ভরে দিত, আর কেউ তাকিয়ে দেখত যেন সে মানুষ নয়, কোনো বোঝা। কিন্তু এসবের মাঝে মায়ার হৃদয়ে একটাই জিনিস ধুকপুক করত, যে তার সন্তানকে ক্ষুধার্ত ঘুমাতে হবে না। মায়া নিজে অনেকবার ক্ষুধার্ত থাকত। তার কোমর ব্যথায় বেঁকে গিয়েছিল, চোখের নিচে গভীর কালো দাগ উঠে এসেছিল, আর সন্তানকে কোলে তুলে যখন সে ডিব্বায় ঘুরত তখন তার হৃদয় প্রতি পিছনে ভেঙে যেত, কারণ সে জানত যে সে এই কাজ নিজের জন্য করছে না, বরং সেই নরম জীবনের জন্য করছে যে তার কোলে দুধের জন্য বিলাপ করত। ওদিকে অর্জুন কোথাও দূরে কোনো অচেনা শহরে কোনো অন্ধকার মজুরিতে আটকে ছিল। তার ফোন চুরি হয়ে গিয়েছিল, পাসপোর্ট হারিয়ে গিয়েছিল, কাগজপত্র আটকে গিয়েছিল, আর সে অন্য দেশের দোরগোড়ায় বন্দী হয়ে গিয়েছিল। সে প্রতি রাতে মায়ার কথা ভেবে ভেবে ভেঙে পড়ত। তার মনে প্রতি মুহূর্তে এই প্রশ্ন উঠত যে মায়া কেমন আছে, সন্তান কেমন আছে, বাড়ি কেমন আছে। তার হৃদয় অস্থিরতায় ভরে যেত, কিন্তু তার কাছে না ফোন ছিল, না যোগাযোগের কোনো উপায়। সে শুধু তার দুঃখকে বুকে চেপে বেঁচে থাকতে বাধ্য ছিল। কিন্তু মায়া এটা জানত না, তার কাছে অর্জুন এক অদৃশ্য ছায়া হয়ে গিয়েছিল। লোকেরা বলতো, হয়তো সে ফিরবেই না, হয়তো সে নতুন জীবন যাপন করছে, হয়তো সে তোমাদের ভুলে গেছে। আর প্রতিবার মায়া এই কথা শুনে ভিতর থেকে কেঁপে উঠত। কিন্তু তার হৃদয় তবুও অর্জুনের ওপর বিশ্বাস করা ছাড়েনি। তার বিশ্বাস দিন দিন দুর্বল হচ্ছিল, কিন্তু ভাঙছিল না, কারণ কোথাও হৃদয়ের খুব গভীরে একটা ছোট প্রদীপ জ্বলজ্বল করছিল, যা বলতো যে অর্জুন ফিরবেই, ফিরবেই। তবুও যেমন যেমন দিন কাটছিল, সন্তান বড় হচ্ছিল, তার ক্ষুধা বাড়ছিল, আর মায়ার বাধ্যবাধকতাও বাড়ছিল। তার শরীর ততটা সহ্য করতে পারছিল না যতটা তার মন করতে বাধ্য ছিল। অনেকবার প্ল্যাটফর্মে মাথা ঘুরে যেত। অনেকবার সে পড়তে পড়তে বাঁচত, সন্তানকে শক্ত করে ধরে নিত আর হাঁপাতে হাঁপাতে বসে পড়ত। কিন্তু সে থামতে চাইত না, কারণ থামলেই সন্তানের দুধ থেমে যেত, খাবার থেমে যেত, আর তারপর সেই ক্ষুধার্ত রাতের ভয় তাকে ভিতর থেকে ভেঙে দিত। লোকেরা তাকে চিনতে শুরু করেছিল, কেউ সহানুভূতি নিয়ে দেখত, কেউ ঘৃণা নিয়ে, কেউ শুধু উদাসীন হয়ে এগিয়ে চলে যেত। কিন্তু মায়ার কাছে লোকেরা মানে রাখত না। তার সংসার শুধু তার সন্তানের মুখ ছিল, তার প্রতিটি শ্বাস তার সন্তানের নামে ছিল, আর সে নিজেকে শুধু এজন্য প্রতিদিন এই অপমান আর ব্যথার মাঝে ঠেলে দিচ্ছিল, কারণ তার সন্তানের ক্ষুধা তাকে ভিতর থেকে কাটত। আর এই মাঝেই ভাগ্য দুজনের জীবনে এমন এক মোড় আনতে চলেছে যেখান থেকে পুরো গল্প বদলে যাবে, কারণ সেই দিন অর্জুনও সেই প্ল্যাটফর্মে নামতে চলেছে। তার শরীর ক্লান্ত ছিল, তার মন ভাঙা ছিল, তার কাঁধে 2 বছরের বোঝা ছিল, যা বছরের বিচ্ছেদ আর অস্থিরতায় ভরা ছিল। সে ভিড়ের মাঝে তাকে খুঁজে বেড়ানোর শক্তি তো রাখত না, কিন্তু আশা কোথাও না কোথাও এখনও তার হৃদয়ে ধুকপুক করছিল। আর অন্যদিকে মায়া তার দৈনিক সংগ্রামের মতো আবার একবার ট্রেনে উঠতে চলেছে। তার চোখে সেই ব্যথা, সেই ভয় আর সেই আশা ছিল যে হয়তো আজ কেউ দয়া দেখাবে, হয়তো আজ তার সন্তান ক্ষুধার্ত ঘুমাবে না। দুজনেই একে অপর থেকে অজানা সেই জায়গায়, সেই সময়ে, সেই গল্পের কিনারায় দাঁড়িয়েছিল, যেখানে ভাগ্য তাদের পরীক্ষা শেষ করে দেবে, আর হয়তো তাদের ভাঙা জীবনকে আবার জোড়া লাগাবে। প্ল্যাটফর্মের হাওয়া তীব্র হয়ে উঠল, যেন আগত মুহূর্ত তার শ্বাস রুদ্ধ করে তাদের দেখছে, আর গল্প সেই মোড়ে পৌঁছে গিয়েছে যেখানে আগের সাক্ষাৎ তাদের জীবনের পথ সব সময়ের জন্য বদলে দেবে। সেই সকালে প্ল্যাটফর্মে কিছু আলাদা হলচল ছিল। লোকদের ভিড় সব সময়ের মতো এগিয়ে যাচ্ছিল, কিন্তু হাওয়ায় এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো অনাক্ত গল্পের দরজা খুলতে চলেছে। অন্যদিকে অর্জুন স্টেশনের সিঁড়ি থেকে নামছিল। তার মুখ ক্লান্তিতে ভরা ছিল, চুল এলোমেলো ছিল, কাপড়ে যাত্রার ধুলো জমেছিল, আর চোখে 2 বছরের ব্যথা ভরা পড়েছিল। তার চাল ভারী ছিল, প্রতিটি পদক্ষেপ তার হৃদয়ের ধুকপুকানিকে আরও তীব্র করছিল, যেন সে কোনো অজানা সত্যের দিকে এগোচ্ছে, যাকে সে জানার সাহসও রাখে আর ভয়ও। অর্জুন প্ল্যাটফর্মে পৌঁছতেই তার চোখ প্রথমে আকাশের দিকে গেল, যেখানে রোদ আর কুয়াশার মাঝ থেকে ছেকে আসা রশ্মি স্টেশনের পুরনো ছাদের মাঝ দিয়ে যাচ্ছিল। যেন সময় তাকে মনে করাতে চাইছে যে অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু পুরনো হয়ে গেছে, আর এখন তার জন্য আসল সত্য সামনে আসতে চলেছে। ঠিক সেই দিকে মায়া তার সন্তানকে পাতলা চাদরে জড়িয়ে একটা ট্রেনের দিকে এগোচ্ছিল। ট্রেন এখনও কয়েক মিনিটে ছাড়বে,
আর সে দৈনিকের মতো আশা আর বাধ্যবাধকতা নিয়ে সেই ডিব্বায় উঠতে চাইছিল। তার পদক্ষেপ ভারী ছিল, তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার মন এখনও বাধ্য আশা নিয়ে এগিয়ে যাচ্ছিল। সে তার চোখ নিচু করে যেন দুনিয়া থেকে লুকোতে চাইছিল, কারণ প্রতিটি চোখে তাকে তার অসহায়ত্ব দেখা যেত। মায়া ধীরে ডিব্বার রেলিং ধরল, সন্তানকে বুকে চেপে ধরল আর ভিতরে পা রাখতে যাচ্ছিল, যে ঠিক তখনই তার পায়ে যেন কোনো অদৃশ্য বাধা অনুভব হল। তার শ্বাস আটকে গেল। তার মন হল যেন কেউ তার ভিতরে কোথাও ঘণ্টা বাজিয়ে দিয়েছে, কেউ তার নাম খুব দূর থেকে ডেকেছে। তার হৃদয় হঠাৎ তীব্র ধুকপুক করতে লাগল, আর সে এক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক সেই সময় অর্জুন কাছের প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিল। তার চোখ ইতি উতি তাকে খুঁজছিল। সে জানত না যে সে মায়াকে সেই রূপে চিনতেও পারবে কিনা, কিন্তু তার আত্মা এক অদ্ভুত অস্থিরতায় ভরে গিয়েছিল, যেন কোনো অজানা শক্তি তাকে বলছে যে তার গন্তব্য তার খুব কাছে। আর তখন ভাগ্য সেই মুহূর্ত সামনে এনে দিল, যার জন্য দুজনের হৃদয় 2 বছর ধরে তড়পাচ্ছে। অর্জুনের চোখ হঠাৎ সেই ডিব্বার দিকে গেল, যেখানে এক দুর্বল আর ক্লান্ত মহিলা তার সন্তানকে কোলে নিয়ে ওঠার চেষ্টা করছিল। তার মুখ অর্ধেক ঢাকা ছিল, চুল এলোমেলো ছিল, কাপড় নোংরা ছিল আর শরীর ক্ষয়ে বেঁকে গিয়েছিল। কিন্তু সেই এক মুহূর্তে যেন অর্জুনের ধোকপোকানি এমে গেল। তার চোখ চওড়া হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। সে সেখানেই থেমে গেল আর শ্বাস না নিয়ে সেই দিকে তাকিয়ে থাকল, কারণ সেই মুখ যতই বদলে গিয়ে থাকুক, সেই চাল যতই ক্লান্ত হোক আর অবস্থা যতই দুঃখের হোক, কিন্তু সে তার মায়াই ছিল, তার জীবনের মায়া, তার সন্তানদের মা, তার শ্বাস, তার আশা, তার দুনিয়া। অর্জুন হঠাৎ জোরে পা বাড়াল। সে ভিড়কে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, মায়া, মায়া, মায়া! যেন কোনো অনশ্রুত ডাকে শুনেছে। তার শরীর শিহরিত হয়ে উঠল। সে ঘুরে তাকালো। ঠিক সেই মুহূর্তে দুনিয়া যেন তার চারপাশে থেমে গেল। তার হৃদয় জোরে ধুকপুক করল, আর তার চোখে অগণিত আবেগ উঠে এলো। তার ঠোঁট কাঁপল, হাত ঢিলে পড়ে গেল, আর সন্তান তার কোলে হালকা নড়ল। কিন্তু মায়া তার পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না। তার মাথা ঘুরে গেল, আর সে সেখানেই ট্রেনের দরজায় থমকে গেল। অর্জুন তার কাছে পৌঁছে গিয়েছিল, তার চোখ ভিজে গিয়েছিল, আর সে হাঁপাতে হাঁপাতে বলল, মায়া, আমি তোমার অর্জুন, আমি ফিরে এসেছি। মায়ার শরীর কাঁপতে লাগল। তার চোখ থেকে তীব্র বয়ে চলা স্রোত যেন 2 বছরের কষ্টকে একই মুহূর্তে বাইরে বের করছিল। সে কাপা হাতে অর্জুনের মুখ স্পর্শ করতে চাইল, কিন্তু হাত হাওয়ায় থেমে গেল, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে এটা স্বপ্ন নয়, এটা সত্যি। অর্জুন তার আঙুল ধরে নিল। তার হাত ঠান্ডা ছিল, দুর্বল ছিল, কিন্তু সেই আঙুলে এখনও সেই আপনত্ব ছিল যা সে কখনো ভুলেনি। মায়া ভাঙা কণ্ঠে বলল, অর্জুন, তুমি সত্যিই এসে গেছ। তুমি আমাকে ছেড়ে যাওনি। আমি ভুল ছিলাম না, আমার আশা ভুল ছিল না। অর্জুন তাকে তার বুকে জড়িয়ে বলল, মায়া, আমি কখনো যাইনি, আমি শুধু আটকে গিয়েছিলাম। ভাগ্য আমাকে তোমার থেকে দূরে রেখেছিল, কিন্তু হৃদয় তোমার কাছেই ছিল, প্রতি শ্বাস তোমার নামে ছিল। এখন দেখো, আজ আমি ফিরে এসেছি, আর এখন আমি তোমাকে কখনো একা ছাড়ব না। ট্রেন প্ল্যাটফর্মে সিটি বাজাচ্ছিল, লোকেরা যাচ্ছিল, দুনিয়া তার গতিতে চলছিল, কিন্তু সেই মুহূর্তে মায়া আর অর্জুনের জন্য সবকিছু থেমে গিয়েছিল। তাদের মিলন যেন দুটো ভাঙা দুনিয়ার আবার জোড়া লাগা ছিল, দুটো ছড়ানো হৃদয়ের আবার এক হওয়া ছিল। মায়ার চোখে ব্যথা ছিল, কিন্তু তার ভিতরে এক এমন স্বস্তি ছিল যা শব্দে প্রকাশ করা যায় না। অর্জুনের বাহুতে তাকে 2 বছর পর প্রথমবার নিরাপত্তা অনুভব হচ্ছিল, আর অর্জুনকে তার বাহুতে সেই বাড়ি মিলে গিয়েছিল যা সে 2 বছর ধরে খুঁজছিল। কিন্তু এই মিলন তাদের গল্পের শেষ ছিল না, বরং সেই যাত্রার শুরু ছিল, যেখানে তাদের আবার নিজেদের জীবন, নিজেদের স্বপ্ন আর নিজেদের সুখে জোড়া লাগাতে হবে। ট্রেনের সিটি ধীরে ধীরে দূরে যেতে লাগল, কিন্তু অর্জুন আর মায়া সেই ভিড়ভাট্টা প্ল্যাটফর্মের মাঝে একে অপরের সাথে এমনভাবে বাঁধা পড়ে গিয়েছিল যেন দুটো ভাঙা কিনারা কোনো ঝড়ের পর আবার মিলে এক শান্ত প্রবাহিত কিনারা বানাতে চায়। মায়ার চোখে এখনও অশ্রু ছিল, কিন্তু এখন সেই অশ্রুতে আগের অসহায়ত্ব ছিল না। তাতে স্বস্তি ছিল, বিশ্বাস ছিল, আর অর্জুনের উপস্থিতির গভীর শান্তি ছিল। অর্জুন মায়াকে বুক থেকে সরিয়ে ধীরে তার মুখে তার হাতে নিল।
তার শুকনো ফাটা ঠোঁট, তার খোড়া চোখ আর তার ক্লান্ত শ্বাস অর্জুনের হৃদয়ে এত গভীর আঘাত করছিল যে সে নিজেকে সামলাতে পারছিল না। সে প্রতি মুহূর্তে নিজেকে ধিক্কার দিচ্ছিল যে কেন সে 2 বছর তার সাথে ছিল না, কেন সে এত সব একা সহ্য করেছে। কিন্তু তবুও তার হাতের ধরায় সেই আপনত্ব ছিল যা বলছিল যে এখন সব ঠিক হবে, এখন আর কোনো অন্ধকার থাকবে না। মায়া হালকা কণ্ঠে বলল, অর্জুন, আমি ভেঙে গিয়েছিলাম। আমি প্রতি রাতে ভয়ে কাঁদতাম, আমার মনে হতো আমি একা। কিন্তু আজ তোমাকে সামনে দেখে মনে হচ্ছে যেন কেউ আমার ভিতরের সব ঘায়ে মলম লাগিয়ে দিয়েছে। অর্জুন তার কপালে চুম্বন দিয়ে বলল, মায়া, তুমি কখনো একা ছিলে না। আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম, শুধু পরিস্থিতি আমাকে তোমার কাছে পৌঁছাতে আটকিয়েছিল। আর তুমি যা কিছু সহ্য করেছ সেটা শুনে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু এখন আমি তোমাকে কোনো কষ্টের সামনে একা দাঁড়াতে ছাড়ব না। মায়ার চোখ আবার ভিজে উঠল, কিন্তু এবার ব্যথায় নয়, বরং সেই বিশ্বাসে যা অর্জুনের বাহুতে তাকে মিলছিল। অর্জুন তার হাত থেকে সন্তানকে নিল আর তাকে তার বুকে জড়িয়ে নিল, যেন সে কোনো খাজানা ধরছে। সন্তান হালকা চোখ খুলল আর অর্জুনের মুখ দেখতেই শান্ত হয়ে গেল। হয়তো রক্তের সম্পর্ক বিনা কথায় চিনে নেয়। অর্জুন সন্তানকে কোলে সামলে বলল, এটা আমার ছেলে, তাই না মায়া? মায়া হ্যাঁ বলে মাথা নাড়িয়ে ধীরে বলল, হ্যাঁ অর্জুন, তোমারই। কিন্তু তোমার অভাবে একে দুনিয়ার কষ্ট সহ্য করতে হয়েছে। অনেক রাত ক্ষুধার্ত ঘুমিয়েছে, অনেকবার আমি একে শুধু গরম জলে শুইয়েছি, জানি না কিভাবে একে বাঁচিয়ে রেখেছি। অর্জুনের চোখে ব্যথার আগুন উঠল, কিন্তু সে সন্তানকে বুকে আরও শক্ত করে জড়িয়ে নিল, যেন সে তাকে তার শ্বাসে গুটিয়ে নিতে চায়, আর বলল, এখন এর কোনো কষ্ট হবে না, এখন এটা আমার বাহুতে বড় হবে, আমার কোলে ঘুমাবে আর আমার উপার্জনে এর পেট ভরবে। মায়া অর্জুনের হাত ধরল আর দুজনে ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে এগোতে লাগল। হাওয়ায় এক নতুন শান্তি ছিল যেন। স্টেশনও এই মিলনকে তার শ্বাস রুদ্ধ করে দেখেছে আর এখন স্বস্তির শ্বাস নিচ্ছে। বাইরে বেরোতেই সেই পুরনো গলিগুলো সামনে ছিল, যেখানে মায়া কখনো অর্জুনের সাথে হাত ধরে ঘুরত। কিন্তু আজ সেই গলিতে অর্জুনের ফিরে আসা মায়ার জন্য কোনো নতুন আলোর মতো ছিল। অর্জুন অটো করল আর দুজনে তাতে বসে পড়ল। অটো যেই চলল, মায়া জানালা থেকে বাইরে তাকিয়ে বলল, অর্জুন, তুমি কি সত্যি সব সময়ের জন্য এসেছ? অর্জুন তার হাত ধরে বলল, সব সময়ের জন্য মায়া, এখন আমি কোথাও যাব না, তুমি আমার দুনিয়া, আমার সন্তানরা আমার দায়িত্ব, আমি সব কিছু আবার গড়তে চাই, তুমি আমার সাথে থাকো, শুধু এটাই যথেষ্ট। মায়া তার চোখে তাকালো আর তাকে একছনে 2 বছরের সব ব্যথাময় স্মৃতি যেন কোনো গভীর নদীতে ডুবে শান্ত হয়ে গেল। তার ঠোঁট হালকা কাঁপল আর সে ধীরে বলল, অর্জুন, আমি এখন শক্তিশালী হয়ে তোমার সাথে জীবন কাটাতে চাই। অর্জুন হেসে বলল, তুমি আগে থেকেই শক্তিশালী মায়া, তুমি একা যা করেছে তা আমিও করতে পারতাম না। তুমি আমাদের সন্তানকে বাঁচিয়ে রেখেছ, তুমি বাড়ির ইজ্জত বাঁচিয়েছ, তুমি আমাদের আশা বাঁচিয়েছ, তুমি নিজেকে পড়তে দাওনি, আর এসব দেখে আমার তোমার ওপর গর্ব হয়। মায়া ধীরে ধীরে সেই পুরনো ছোট ঘরের দিকে যাচ্ছিল, যা মায়া কোনো মতে বাঁচিয়ে রেখেছিল। দরজায় পৌঁছে অর্জুন চারদিকে তাকিয়ে বলল, এখন এই বাড়ি আমাদের হবে, কিন্তু শীঘ্রই আমি তোমাকে একটা নতুন আশ্রয় দেব, যেখানে কোনো দুঃখের চিহ্নও থাকবে না। মায়া চুপচাপ তার হাত চেপে ধরল আর ভিতরে চলে গেল, যেন অনেক বছর পর তাকে আবার বাড়ির মতো অনুভূতি হচ্ছে। সেই রাতে অর্জুন মায়া আর সন্তানকে তার কাছে নিয়ে বসল, পুরো রাত তাদের গল্প শুনতে থাকল। সে প্রতিটি অশ্রুকে তার হাতের তালুতে মুছে দিত, যেন সে গত 2 বছরের প্রতিটি ব্যথা মুছে ফেলতে চায়। মায়াও তার কাঁধে মাথা রেখে চুপচাপ কাঁদতে থাকল, কিন্তু এই কান্না দুঃখের ছিল না, এই কান্না স্বস্তির ছিল, ফিরে আসার ছিল, আবার জীবন শুরু করার ইচ্ছার ছিল। আর এভাবে 2 বছরের অন্ধকারের পর অবশেষে তাদের জীবনে আলো ফিরে এলো। অর্জুন কাজ খুঁজতে শুরু করল, মায়া ধীরে ধীরে তার স্বাস্থ্য আর সাহস ফিরে পেল, আর সন্তান ক্ষুধায় নয় বরং অর্জুনের কোলে খেলতে খেলতে ঘুমাত। সময় বদলালো, পরিস্থিতি বদলালো, আর শেষে ভাগ্য দেখিয়ে দিল যে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে যত বাধ্যবাধকতাই আসুক না কেন, দুটো হৃদয় তবুও নিজেদের পথ খুঁজে নেয়। মায়া আর অর্জুনের মিলন শুধু 2 জন মানুষের মিলন ছিল না, বরং ভাঙতে থাকা বিশ্বাসের আবার জীবিত হওয়া ছিল। 2 বছরের অন্ধকারের পর এক নতুন জীবনের উদয় ছিল, আর এভাবে তাদের গল্প অন্ধকার থেকে বেরিয়ে আলোয় পৌঁছে গেল।
যেখানে এখন তাদের ভবিষ্যৎ, তাদের স্বাদ আর তাদের পরিবার এক নতুন আশা নিয়ে শুরু হতে চলেছে। দোস্তরা, এই গল্প শুধু এক স্বামী আর স্ত্রীর বিচ্ছেদ আর মিলনের নয়। এটা সেই সব লোকদের গল্প যারা জীবনের আঘাত সহ্য করেও আশার দামান ছাড়ে না। এই গল্প আমাদের শেখায় যে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যি সম্পর্ক কখনো ভাঙে না, সত্যি ভালোবাসা কখনো হারে না, আর আশা কখনো শেষ হয় না। যদি এই গল্প আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, যদি মায়ার বাধ্যবাধকতা আপনাদের ভিতরে ব্যথা জাগিয়ে থাকে, যদি অর্জুনের ফিরে আসা আপনাদের বিশ্বাসের শক্তি দেখিয়ে থাকে, তাহলে হৃদয় থেকে বলছি, এই ভিডিও শেয়ার অবশ্যই করুন। হয়তো আপনার একটা শেয়ার কোনো এমন মানুষের কাছে পৌঁছে যাবে যে এখনও ভেঙে পড়েছে, যে নিরাশ হয়ে গেছে, আর যাকে এই গল্প আবার জীবনযাপনে সাহস দেবে। দোস্তরা, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার একটা ছোট ক্লিক আমাদের আরও এমন হৃদয়স্পর্শকারী গল্প আপনাদের জন্য বানানোর সাহস দেয়। আর নিচে কমেন্টে অবশ্যই বলুন যে গল্পের কোন মুহূর্ত আপনাদের হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে।